৭-৯-২০১৯ ইংরেজি। শেষ বিকেলের বিষণ্ণ আলোয় চারপাশটা ধোঁয়াশে দেখাচ্ছে। গোধূলির রক্তিম আলো যখন কবরস্থানের চারপাশে প্রাচীন বটবৃক্ষের ডালপালা ছুঁয়ে মাটিতে এসে পড়ছে, তখন বাতাসটাও কেমন যেন ভারী তীব্র করুণ ঠেকছে। আর্মি কাটিং চুলগুলো, উপর সাদা সুতির টুপি, পরনে শুভ্র রঙা পাঞ্জাবি যার হাতা দুটো দুই কুনইয়ের কাছে আলতো করে গোটানো। সেদো মাটির কবরের পাশে দাঁড়িয়ে পুরুষটি দুহাত জোর করে মোনাজাত ভঙ্গিতে তুলে ধরছে। তার দীর্ঘ সুগঠিত শরীরের ভেতরে আজ যেন আস্ত এক হাহাকার শহর শান্ত হয়ে শুয়ে আছে। চোখের কোণ বেয়ে দুফোঁটা নোনা জল টুপ করে ঝরে পড়ল ভিজে থাকা মাটির বুকে। তার ঠিক দুই পাশে দুটি ছোট্ট পরীর মতো নরম তুলতুলে যমজ বাচ্চা মেয়ে, শুভ্র রঙের সুন্দর লং ফ্রক পরা তাদের পুতুল শরীরে, যার গলার কলারে সূক্ষ্ম সুতির মানানসই কাজ, যেমন ঠিক রূপকথার দুটি শুভ্র প্রজাপতি। তাদের কুটি কুটি নরম হাত দুটো বাবার দেখা দেখে আকাশে তোলে। দোয়ার অগাধ গভীরতা তারা বোঝে না, তবুও খুব গভীর আর অমায়িক মুখে মোনাজাত ধরে রেখে পিট পিট চোখে কখনো বাবার অশ্রু সিক্ত চোখের দিকে তাকাচ্ছে, তো কখনো পেছনে তাকাচ্ছে। পেছনে নিঃশব্দে দাঁড়িয়েছে এক রমণী, পরনে অফ হোয়াইট রঙের সালোয়ার স্যুট, মাথায় ওড়না টানা, কাজল টানা, গভীর চোখে অপার বিষাদের ছায়া। বাচ্চারা ছোট ছোট চোখ ঘুরিয়ে বারবার বাবা মায়ের মুখ পানে চেয়ে যেন নিঃশব্দে জানতে চেয়েছে, মাম্মা পাপা, হু হোয়াই ইউ আর ক্রাইং? তোমাদের মন খারাপ কেন? নাজিবের ঠোঁট দুটো সামান্যতম নড়ল না, তো শব্দ হলো। তবে হৃদয়ের গহীনে প্রকোষ্ঠ থেকে আপনা আপনি কিছু কথা বিষাদের সুর হয়ে ভেসে এসলো। প্রিয় মণি, কখনো ভাবিনি এত তাড়াতাড়ি, এতটা অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের নিঃস্ব করে দিয়ে তুমি ওপারে পাড়ি জমাবে। চারটা দীর্ঘ বছর হয়ে যাচ্ছে, অথচ বিশ্বাস করো মণি, আজও হুট করে মাঝরাতে ঘুম ভাঙলে কিংবা কোনো কঠিন পরিস্থিতিতে দাঁড়ালে মনে হয় তুমি আছো কোথাও না কোথাও বসে, এখনো পরম মমতায় তোমার নাজিবের জন্য দুহাত তুলে দোয়া করছো। মানুষ মাত্রই তো ভুলের ঊর্ধ্বে নয়। জীবনের কোনো এক অচিন মোড়ে করা তোমার এই ভুলটাকে দিয়ে আমি কখনোই তোমাকে জাজ করতে পারিনি মনি, যেখানে তুমি নিজেই অনুতপ্ত। তোমার স্বভাবজাত সততা, অন্তরের অগাধ নিষ্কলঙ্ক মমতা, আর জীবনের শেষ দিনটায় নিজের জীবন বাজি রেখে আগুনের ললিহান থেকে নিষ্পাপ বাচ্চাগুলোকে বাঁচিয়ে যাওয়ার চরম ত্যাগ গোটা দেশ স্তব্ধ করে দিয়েছিল মণি। সেদিন প্রতিটি মানুষের চোখে জলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছিল তোমার অতীতের সব গ্লানি। তুমি রেখে গেছো কেবল এক মহৎ ত্যাগের ইতিহাস। তোমরা সেদিন ত্যাগের বিনিময়ে সংবাদপত্রের পাতা থেকে শুরু করে দেশের প্রতিটি মানুষের হৃদয়ে তোমার নামটা খোদাই হয়ে গেছিল এক অমর বীরাঙ্গনা হিসাবে। তুমি তো নিজের জীবন দিয়ে প্রমাণ করে দিলে ভালোবাসা আর মাতৃত্বের কোনো সীমান্ত হয় না। জানো মনি, সারা জীবন সন্তানের সুখ থেকে বঞ্চিত থেকেছো তুমি। সমাজ তোমাকে নিঃসন্তান বলেছে, কিন্তু শোনো, আমি বলি, কোথায় তুমি নিঃসন্তান? তোমার নিজের গর্ভের কোনো সন্তান ছিল না সত্যি, কিন্তু জীবনের পুরোটা সময় যাদের পেছন দিলে আর শেষ মুহূর্তে নিজের বুক দিয়ে আগলে যে অনাথ শিশুগুলিকে জীবন তুমি বাঁচিয়ে গেলে, তারা আজ নিয়মিত তোমার কবরের পাশে এসে জিয়ারত করে। অবোধ মুখগুলো তোমার হারানো হাহাকার আর ছোট্ট হাত তুলে অকুল হয়ে তোমার জন্য দোয়া করে। তুমি আজ একসাথে শত এতিম বাচ্চার আত্মা হয়ে রয়ে গেলে। মনি জানো, তোমার নাজিবের ঘরে দুটো জান্নাত এসেছে। নাজিবের ঘর আলো করে দুটো ছোট ছোট পরী ঘুরঘুর করে। আজ তুমি পাশে থাকতে, তবে এই বাচ্চা দুটোকে বুকে জড়িয়ে ধরে কত আদর না করতে। উপরে ভালো থেকো মনি। আল্লাহর রহমত চাদরে আবৃত থাকুক তোমার আত্মা। আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন। মোনাজাত শেষ করে নাজিব দু হাত মুখ মুছল। ডান পাশে থাকা নওয়ারিশা হুর নাজিবের পাঞ্জাবের খুর ধরে টেনে ভাঙা গলায় বলে উঠল, পাপা, এই টানে কি মনি দিদুন ঘুমিয়ে আছে? নাজিব উত্তর করার আগে নামিয়ার নূর বাবার হাতটা জড়িয়ে ধরে ডাগর ডাগর চোখ চেয়ে বলে, পাপা, আমরা কি মনি দিদুনকে একটু ডাকবো না? দিদুন আর কত ঘুমাবে পাপা? নাজিবের এক চিলতে বিষণ্ণ হেসে বাচ্চা দুটোকে একসাথে টেনে এনে নিজের বুকের
চওড়া ছাতির মধ্যে পুরে নিল। ওদের শুভ্র কপালে একে একে আদর মাখা চুমু এঁকে দিয়ে চাপা গলে বলে, হ্যাঁ আম্মু, তোমাদের দিদুন, মণি দিদুন এই মাটিতে ঘুমিয়েছে। এই ঘুম এত গভীর আর দূরের হয় যা এই দুনিয়ার কোনো ডাকে আর কোনো দিন ভাঙবে না আম্মু। পৃথিবীর কোনো ডাকেই আর তার কান অবধি পৌঁছায় না। নওয়ারিশা আর নামিরাহ দুজনে গোল গোল চোখে বাবার মুখের দিকে তাকালো। তারা দিদুনকে দেখেনি, তবে গল্প শুনছে। রাবেয়া সেই এতিমখানায় মসজিদের দক্ষিণে থাকা কবরটাতে চিরনিদ্রায় শায়িত করা হয়েছিল। মাথার উপর দিয়ে পাখিরা দল বেঁধে নিড়ে ফিরতে ব্যস্ত। প্রতিভা ধীর পায়ে এগিয়ে এসে নাজিবের কাঁধের উপর একটা হাত রাখল। নাজিব ঘাড় ফিরিয়ে চাইতে প্রতিভা চোখের ইশারা ফেরার ইঙ্গিত দিলেন। পরপর মেয়েদের দিকে তাকিয়ে নরম স্বরে বললেন, আম্মুরা চলো এবার বাড়ি ফিরি, সন্ধ্যা নেমে এসেছে তো। নামিরা মায়ের আঁচল ধরে একটু টেনে বলল, মাম্মাম, দিদুনকে রাতে একা একা ভয় পাবে না? অন্ধ হয়ে যাবে। প্রতিভা নিচু গলায় ছোট্ট মেয়ের চিবুক ছুঁয়ে দিয়ে আদ্র গলে বলল, ভয় পাবে কেন বাবা? যারা ভালোবাসতে জানে, ভালো মানুষ হয়, তাদের কপাল কখনো অন্ধকার থাকে না। আকাশের টুকটুকে নীল জ্যোৎস্না যেমন রাতকে আলোকিত করে, ঠিক তেমনই মানুষের ভালো কাজগুলো নূর হয়ে কবরটা ঝলমলিয়ে আলোর শহর বানিয়ে রাখবে। কি বুঝলে কে জানে। তবে দুজনে একসাথে বিজ্ঞের মতো মাথা তাকিয়ে চুপচাপ শুনল। নাজিব টুপিটা খুলে পকেটে পুরে নিচু হয়ে ডান হাত দিয়ে নাওয়ারিশের নরম কুটকুটে হাতটা মুঠোয় নিল। প্রতিভা বা হাতের নামিরাও তুলতুলে হাতটা আগলে ধরল। প্রাচীন বটবৃক্ষ আর মেহগনি পাতা ঝরে শুকনো একটা আস্ত তৈরি হয়েছিল মাটির উপর। পায়ে পা ফেলতে সেই ঝরা পাতার উপর মরমরে একটা শব্দ তুলে চারপাশটা একটু চঞ্চল হয়ে উঠল। পশ্চিমের মেঘ ফুঁড়ে একফালি মিহি নীলচে আলো মাটিতে মিশে যাচ্ছে। দুই বোন বাবা মায়ের দুই হাত শক্ত করে ধরে ছন্দে ছন্দে পা মেলাতে চেষ্টা করছে। মাঝখানে তারা দুজন ছোট ছোট দু হাতে পরস্পরকে শক্ত করে আঁকড়ে ধরছে। শরতের আকাশটা আজ বড্ড সুন্দর। নীল আকাশ জুড়ে ধবধবে ভেজা ভেজা মেঘের দল অলসভাবে ভেসে বেড়াচ্ছে। মির্জাবাড়ির বিশাল গেটটায় এখন স্নিগ্ধ ও টুকরো স্বর্গ নেমে এসছে। বিকেলের নরম রোদের আলোয় ঝরছে সবুজ ঘাসের ডগায়। বাগানের বুক দাপিয়ে বেড়াচ্ছে চারটি ছোট্ট প্রাণ। ৩.৫ বছর যমজ নওয়ারিশা আর নামিরাহর পরনে একই পোশাক, শুভ্র রঙের টি শার্ট আর গাঢ় নীল ডেনিম ডানাগাড়ি পরা ওদের দুটো পুতুল শরীরে। মাথার পরা সুন্দর হোয়াইট ব্যান্ড, ঠিক যেন রূপকথার বই থেকে হেঁটে বেরিয়ে এসেছে। ডগার মতো চুলগুলো হাওয়া পেলে চঞ্চল হয়ে যায়। নামিরানুর হঠাৎ সবুজ ঘাসের উপর দুহাত ডানা মেলে দিয়ে চিলের মতো উড়াল দিল। চিৎকার করে বলল, আপি দেখো, আই অ্যাম এ বার্থ, আমি উঠছি, লুক লুক, আই ক্যান ফ্লাই। আড়ঙ্গের সুতি মিষ্টি পোস্ট রঙের সেই ফ্রক পরা ঝুমঝুমি ক্লাস 1-এ পড়ে এখন। মেয়েটা বড্ড লক্ষ্মীমন্ত। ভাই আর ছোট বোনদের সঙ্গে সেও খেলছে। বকুল গাছটার নিচে ঘাসের উপর বসে সে ছোট ছোট পাত্রে ফুল আর রকমারি গাছের পাতা ছিঁড়ে মন দিয়ে রান্নাবাটি খেলছে। পাশে তাতান আর নওরিশা মেতেছে বল নিয়ে। তাতান বলটা নওরিশার দিকে গড়িয়ে দিয়ে বলল, হুর, কিক মার, জোরে মারো, জোরে। নারুষা ছোট্ট একটা লাথি দিয়ে খিলখিল করে হেসে উঠল। উপর থেকে প্রভা মায়াবী চোখে ওদের কাণ্ড কারখানা দেখছিল আর খেয়াল রাখছে পকেট গেটেও আটকানো কাকা ওপাশে আছে। তাই অবশ্য চিন্তা নেই ওদের বাইরে। তবু প্রভা বাচ্চাদের ব্যাপারে অনেক সিরিয়াস। নামিরাও দৌড়ে এসে একটু উদ্বিগ্ন হয়ে ডেকে উঠল, নুসোনা, ওভাবে দৌড়ায় না আম্মু, পড়ে যাবে তো। পড়ে গেলে হাত পা ছিলে রক্ত বের হবে তো। নামিরাও প্রভার কথা শুনল কি শুনল না বোঝা গেল না। ওর নজর তৎক্ষণে গেছে বাগানের এক কোণে ফুটে থাকা টকটকে লাল গোলাপ ফুলটার দিকে। তার উপর ডানা মেলে জিরিয়ে নিচ্ছে একটা হলদে কালো প্রজাপতি। চোখ দুটো গোল গোল করে নিঃশব্দে এগোলো নামিরা। হাত দুটো কুড়ি করার মতো করে প্রজাপতিকে এটাকে খপ করে ধরতে যাবে, ঠিক তখনই ছুটে এলো নওয়ারিশা। হাত টেনে ধরে গম্ভীর মুখে বাধা দিয়ে বলল, নূর, বাটারফ্লাই ধরে না, ধরলে ব্যথা পাবে তো, পাপা বলছে না। নামিরা ঠোঁট উঠল, তারপর নিজের ডাগর ডাগর গোল গোল চোখ দুটো ঘুরিয়ে প্রজাপতির একদম গা ঘেঁষে নিচু হলো। শীর্ণ গালে
হাত রেখে আধো ভাঙা গলায় ফিসফিস করে বলল, হে বাটারফ্লাই, ডোন্ট বি অ্যাফ্রেড, ইউ জয়েন উইথ মি, আমরা ফ্রেন্ড হব। বা প্রজাপতির হয়তো নামের হার এই মিষ্টি নিমন্ত্রণ বুঝতে পারল না, আর তাই তো হালকা করে ডানা দুটো নেড়ে ডানা মেলে গেল উড়ে নীল আকাশের দিকে। নামিরাও মুখ ভার করে আকাশের দিকে তাকায়। ঝুমঝুমি রান্না থামিয়ে মুচকি শেষে বলে, নূর, ও তো তোমার সাথে খেলতে আকাশে চলে গেল, বাটারফ্লাই পচা। বলে ভার ভার মুখে ঘাসের উপর বসে পড়ল নামিরা। বসে সাদা জুতোর ফিতে নাড়তে নাড়তে বলল, ঝুমঝুমি বলল, মন খারাপ করে না নূর, আমরা রান্না শেষ, তোমরা এসো খেতে। তাতান দৌড়লে, ইয়ে কি মজা, আমরা এখন খাবো। ঝুমঝুমি গিন্নিদের মতো তর্জন হয়েছে বলে, একদম ছবি না কেউ, হাত ধুয়েছো, না ধুয়ে খাবার খেয়ে পেট অসুখ করবে, যাও ফার্স্ট হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়েছো, গো। প্রভা মেয়ের মধ্যে নিজের ছাপ দেখে হেসে ফেলল, যদিও সে আগের মতো নেই। তাতান হাত দুটো কুকড়ে নিয়ে বলল, আমার হাত তো ক্লিন, দেখো কোনো ময়লা নেই আপি। নাউরিশা ও নামিরও দুই হাত ডেনিম ডানাগাড়ির পকেট গুঁজে টিপ টিপ করে ঝুমঝুমির পাশে আসে। নাউরিশাও হাঁটু গেড়ে বসে বাটির দিকে নিজের ছোট্ট হাতটা বাড়িয়ে বাটিটা একটু শুকে বলল, আপি, ইয়ামি স্মেল আসছে, এত কি চকলেট পায়েস? নো, এটা হচ্ছে গোলাপ ফুলের মিষ্টান্ন, আর এটা শুধু লক্ষ্মী বাচ্চাদের জন্য, যারা সবসময় ক্লিন থাকে, বড়দের কথা শুনে কেবল তারাই পারবে। বিজ্ঞের মতো কথাখানা বলে ঝুমঝুমি, যেন তার মাকে নকল করলো সে। না, নামিরাহ হাত নেড়ে বলল, আই অ্যাম অলসো গুড গার্ল আপি, আমি এবার পেতে পারি? ওরা এসব এমনি এমনি খাওয়ার ভান করে তাতান চেঁচিয়ে বলল, চলো আমরা রেস খেলি, দেখি কে ফার্স্ট হয়। আমি হব, বলে লাফায় নামিরাও। প্রভা ডাকায় ঝুমঝুমি ভেতরে চলে যায়। তাতানের পিপাসা পাওয়া সেও গেল। কপাল পরপর গাড়ির হর্নের শব্দ শোনা মাত্র লোহার বিশাল গেটটা শব্দ করে খুলে গেল। ব্যালকনি থেকে প্রভার উত্তান গলা ভেসে এলো, নূর, দেখো তোমার পাপা আর মাম্মাম এসেছে। নওরিশা নামিয়া গাড়ির শব্দ শুনে চাতকের পাখির মেয়ে মূল ফটকের পানে চায়। তারপর বাঁধ ভাঙা জোয়ারের মতো একজোড়া তুলোর পুতুল যেন লন পেরিয়ে গেটের দিকে ছুটল। প্রতিভা গাড়ি থেকে এক পা নামতে নামিয়ে সোজা এসে ঝাঁপিয়ে পড়ল। আস্তে আম্মু, পড়ে যাবে তো, বলে প্রতিভা এক ঝটকে মেয়েকে কোলে নিয়ে বুকের সাথে চেপে ধরল। প্রতিভার পরনে সাদা রঙের কাঁধে মেয়েটা মুখ ঘষল, তারপর মুখ তুলে ছোট্ট সপের দাঁত বের করে বিজয়ের হাসি দিয়ে বোন নাউরিশার দিকে তাকিয়ে ভেংচি কাটল। হে হুর, আই অ্যাম ফার্স্ট, তুমি পারলে না, আমি আগেই প্রতিবার কোলে উঠছি। প্রতিভা চোখের তারা খানিকটা বড় বড় করে ভুরু কুচকে তাকালো, আর এই তাকানোর মানে বুঝতে নামিরা এক মুহূর্ত দেরি না করে নরম দুটো হাত দিয়ে মায়ের গলা জড়িয়ে ধরল। মায়ের গালে চট করে চুমু খেয়ে ভেজানো বিড়ালের মতো ফিসফিস করে বলল, সরি আম্মিজান, 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 আর পচা কথা বলবো না, পুমিচ। এই মেয়ে কোথা থেকে এত ঢং শিখেছে আল্লাহ জানে। প্রতিভা কৃত্রিম রাগ দেখাতে গিয়ে হেসে ফেলল। তৎক্ষণে নাজিব গাড়ি পার্ক করে নেমে এসেছে। নাউরিশা এতক্ষণ পিছিয়ে পড়ে মুখটা হাড়ির মতো ভার করে দাঁড়িয়েছিল। গুটি গুটি পায়ে সেও বাবার দিকে এগোতে নাজিব এক ঝটকা তাকে শূন্যে তুলে নিল। কপালে গালে চুমুর বর্ষণ হতে নাউরিশা বরফ অভিমানে এক নিমেষে গলে গেল। সেও বোনকে দেখিয়ে প্রতিশোধ নেওয়ার ভঙ্গিতে বাবার গলা শক্ত করে জড়িয়ে ধরে গালে গাল ঠেকে বলে, হে নূর, দেখো আমি তোমার আগে পাপার আদর খেয়েছি। নামিরিয়া অমনি নাক মুখ কুচকে দু হাত নেড়ে ডানা ঝাপটানো ভঙ্গি করে বলল, আদর খায় না তো আদর নেয়, তুমি কিচ্ছু জানো না হুর, ইউ ফুলিশ। নাউরিশার সঙ্গে সঙ্গে ঠোঁট উল্টে প্রতিভা করল, ইউ ফুলিশ মাম্মাম, পুলিশ। নাজিব দুই মেয়ের বিবাদ দেখে মৃদু হাসলো, তারপর মুখটা গম্ভীর বাণী বলল, তোমরা দুজনে ডাবল ভুল, ওটা পুইশ বা ফুলিশ কোনোটা নয়, ওটা হবে ফুলিশ। কিন্তু মাই ডিয়ার ডটার্স, মনে রাখবে, এ ক্লেভার পারসন সলভ এ প্রবলেম, বাট এ ওয়ান্স পারসন অ্যাভয়েড ইট। তাই ঝগড়া এড়িয়ে চলটা বুদ্ধিমান কাজ, বুঝেছ? এভাবে আর ঝগড়া করবো না, ওকে? দুই বোন বাবার ভারী দর্শনের কথা না শুনলো, শেষ কথায় একসাথে ঘাড় কাত করে প্রতিউত্তর দেয়, ওকে বাবা।
প্রতিভা মেয়েকে নামিয়ে সোজা রুমে চলে গেল। নাজিব চকলেট বাক্স বের করে মেয়ের হাতে দিল। মেয়েদের চোখের তারা চকচক করে। নাজিব হাত উঠিয়ে বাধা দিয়েও শান্ত করে বলল, হোল্ড অন মাই ডিয়ার ডটার্স, চকলেটগুলো একা খাওয়ার জন্য নয়, শেয়ারিং ইজ কেয়ারিং, রাইট? ঝুমঝুমে আর তাতার নেই, আগে সমানভাবে ভাগ দিবে, তারপর তোমরা দুজনে মিলেমিশে খাবে, মনে থাকবে? শিওর পাপা। নওরিশা আর নামিয়ে একসঙ্গে যোগে মাথা নেড়ে চকলেটের বাক্স আঁকড়ে ধরে ভেতরে দৌড়ে গেল। পশ্চিম আকাশের গধূলির লালচে আভা ধীর পায়ে মিলিয়ে সূর্যটা বিদায় নিতে শহর জুড়ে রাজত্ব বিস্তার করল রাতের আধার। সময়টা 7:30 নাগাদ। নীরা সোফায় বসে এক মনে চিবাচ্ছে। মুখের সামনে সীমাহীন একটা জাবর কাটা ভাজা পোড়া। ডাক্তার নিষেধ, রেহেনুমা বারণ, কোনো কিছু সে পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করছে না। হাত বাড়িয়ে 4G ফোনটা তুলে নিয়ে সে আবার ডায়াল করলো। ওপাশ থেকে 3 সেকেন্ড রিং হয়ে খট করে কেটে গেল। কাটতে নীরার মুখশ্রী রাগের ছটা পড়ল। নীরা, এত ভাজা পোড়া খাস না, গ্যাস হবে। এই সময় এসব হাবিজাবি পেটে চালানো ঠিক না। মেয়েটা একটা কথাও শোন না। এই মেয়ে নিয়ে কী যে করি! মায়ের কথা ডান কান দিয়ে ঢুকে বাম কান দিয়ে বের করে দেওয়ার মতো করে অতি প্রাচীন কার্যকলাপ করাতে নীরা আগে থেকে পটু। রেহেনুমা দীর্ঘশ্বাস ফেললেন শুধু। দরজাটা বেল বাজতে বাতাসি খুলে দিলেন। কে এলো রে বাতাসি? বাতাসে গলা উঁচিয়ে জবাব দেয়, আপনার মায়ের জামাই আইছে ভাবি। ঘরে ঢুকলো রাকিব, পরনে ডেনিম রঙের ইন করা হালকা আকাশি রঙের শার্ট। মুখে বিনয় ভাবটা ধরে সালাম দিল, আসসালামু আলাইকুম। রেহেনুমা গলে গিয়ে বললেন, ওয়ালাইকুম সালাম। বাবা, এসো এসো, বসো। তোমার মা বাবা সব ভালো আছে? কতদিন ওনারা আসেন না। ফোনে বলি তবুও আসার সময় পায় না। জি আন্টি, সবাই ভালো। আব্বু অফিসের কাজে বিজি আর আম্মু সেম কলেজ, তাই সময় হয়ে ওঠে না। বলতে বলতে রাকিব আর চোখে সোফায় বসে থাকা তার অর্ধাঙ্গিনীর দিকে তাকায়। নীরা টিভিতে চোখ রেখে চিবোচ্ছে। নীরা 5 মাসের অন্তঃসত্ত্বা। সপ্তাহখানেক আগে এই বাড়িতে ঘুরতে এসেছে। ওদের বিয়েটা হয়েছে 2 বছর আগে। আজ থেকে 3 বছর আগের কথা। ধানমন্ডির এক শান্ত কোলাহীন রেস্টুরেন্ট নিয়ে পরিবারের চরম চাপাচুপিতে নীরা আর রাকিব প্রথমবারে পাঠানো হয়েছে একান্তে কথা বলে পরস্পরকে বুঝে নেওয়ার জন্য। রাকিব এসে ওয়েটারকে দুটো ঠান্ডা কপি অর্ডার দিয়ে সরাসরি নীলার চোখের দিকে তাকিয়ে সবসুলভ ভঙ্গিতে অত্যন্ত রসকানশীল কণ্ঠে বলেছিল, লুক নীরা, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আর জব কুণ্ডলী তোমার জানা, সো ওসব ড্রামা করার কোনো মানে হয় না। ডিবি ল্যাবে সকাল সন্ধ্যা এভিডেন্স আর কেমিক্যাল নিয়ে কাজ করি, তাই বানিয়ে কথা বলা বা পেঁচানো অভ্যাস আমার নেই। একদম স্ট্রেট ফরওয়ার্ড ইনফরমেশন দিচ্ছে। আমার পাস্টে 1 বছরের একটা রিলেশনশিপ ছিল, দেন উই ব্রেক আপ। নীরা চমকে উঠে রাকিবের কাপে চুমুক দেওয়া বন্ধ করেছিল। রাকিব একগাল হেসে যোগ করলো, না না, ডোন্ট প্যানিক। ভেবে বসবে না যে আমি দেবদাসের ল্যাবের টেস্ট টিউবের হাতে বিষ খেতে যাচ্ছিলাম, না তো মদ ধরছি কিংবা ছ্যাঁকা খেয়ে দেবদারু গাছের নিচে বসে কবিতা লিখছি। অমন কিছুই হয়নি। রিলেশনটা শেষ হয়েছে অ্যান্ড নাও ইটস এ ডেড চ্যাপ্টার। আম্মু বিয়ের জন্য প্রোফাউন্ড প্রেশার দিচ্ছিল আর আপনাকে ওনার পছন্দ হয়েছে, তাই কাইন্ডলি সব লজিক ওপেন করে দিলাম। পাস্ট ঘেটে প্রেজেন্ট নষ্ট করা বোকামি আমি করি না। আর ফরেন্সিক ঝাঁকি সামলানো, অন্য কোনো দিকে নজর দেয়, এক্সট্রা এনার্জি বা ইন্টারেস্ট কোনোটাই আমার নেই। সো এখন ডিসিশন সম্পূর্ণ আপনার হাতে। বাহ, ল্যাব স্পেশালিস্ট রিপোর্ট তো বেশ খুলছে মিস্টার। একেবারে ঝরঝরে সত্য ভাষণ। আপনার অতীত ঘেটে সিআইডি করার আগে হাটে হাড়ি ভেঙে দিলেন দেখছি। আচ্ছা, এখন যদি এই কারণে আপনাকে রিজেক্ট করি? রাকিবের মুখে কোনো উদ্বেগের ছাপ দেখল না। অতি সাধারণ ভঙ্গিতে কপেতে চিপে নিয়ে সে নীরার দিকে নির্ভয়ে তাকালো। নিরুদ্বেগ গলা বলল, তাহলে তো খুব ভালো হয়ে বেঁচে যাই। গিয়ে আম্মুকে সোজা বলে দেবো মেয়ে রিজেক্ট করছে, সুতরাং চাপ দেওয়ার বন্ধ। আর আপনার জায়গায় অপছন্দ করার মতো স্ট্রং একটা লজিক দাঁড়িয়ে গেল। ফ্যামিলিকে সামলানো আপনার জন্য ইজি হবে। সো থ্যাঙ্কস ইন অ্যাডভান্স। রাকিবের এতখানি নির্ভর আর তোয়াক্কাহীন উত্তর শুনে নীরা পিত্তি জ্বলল। বা, এত সহজে পার পেয়ে যাওয়ার গলি খুঁজছেন মিস্টার কেমিক্যাল? আমার আবার অতি সহজে ঝামেলা থেকে রেহাই দিতে ইচ্ছে করে না। ক্যান্ডিড রিপোর্ট যখন দিয়েই ফেলেছেন, তখন এই বোরিং চ্যাপ্টারটা শেষ দেখেই ছাড়ার ইচ্ছেটা আমার হঠাৎ করে বেড়ে গেল। বর্তমান সময়ে মানুষ চেনা বড় কঠিন। মানুষের ভিতরে আর বাইরে রূপ রাখা
যে অসম্ভব। একজন নিজের সবটুকু দিকে খোলা বইয়ের মতো মেলে ধরল, অথচ অন্যজনের পুরোটা হয়তো ভেতরে ভেতরে ঘুণে খাওয়া। সেটা যখন জানা যায় তখন হয়তো আর উপায় থাকে না। তাই সব কিছু ভেবেচিন্তে হিসাব মেলাতে বসে নীরা। কিন্তু বাদ সাজলো ওই মনটা কীভাবে যেন আগে একটু পিছলে গিয়েছিল, আর সে পিছলে যাওয়ার মনটাকে টেনে তোলার সাধ্য নীরার ছিল না। সব হিসাব নিকাশ সরিয়ে মার সামনে দাঁড়িয়ে নীরা শুধু একটাই কথা বলছিল, তোমাদের পছন্দই আমার সই মা। রাকিব গলা খাঁকড়ে দিয়ে মৃদু স্বরে বলল, গাল দুটো পাকা টমেটো বানিয়ে রেখেছো কেন? আপনি ফোন কেটে দিলেন কেন? রাস্তাতে ছিলাম, 3 মিনিট খানেক পথ হবে, তাই আর ধরিনি। ভাবলাম এসে তোমাকে সারপ্রাইজ দেই, কিন্তু এখানে এসে আমি সারপ্রাইজ হয়ে গেছি। নীরা চোখ সরিয়ে রাকিব ভুরু নাচিয়ে বলল, এসব কী খাচ্ছ কেন? নাম জানি না, মুগলাই পরোটা, পেঁয়াজু বেগুনি। আই নো, সেজন্যই তো বলছি, এই সময় এসব খাবার কেউ খায়? আমি খাই, নীরা খায়, আপনার বউ খায়, আপনার বাচ্চার মা খায়, আপনার শ্বশুরের মেয়ে খায়, আপনার মায়ের একমাত্র প্রিয় বৌমা খায়, আপনার ফ্রেন্ডের প্লাস আপনার সম্বন্ধীর বউয়ের একমাত্র আদরের ননদ খায়। আরও শুনতে চান? প্লিজ আর না, সরি, আর শুনতে চাই না। রাকিব সোফায় গা এলিয়ে দিল। নীরা ঠোঁট টিপে হাসল। বুকের সাথে শক্ত করে চেপে ধরা আঁকাআঁকি মস্ত ডাইনিং খাতাটা আর হাতে রং পেন্সিলের বাক্সগুলি নিয়ে গুটি গুটি পায়ে নিচে নেমে এসে নাউরিশা আর নামিয়া এগিয়ে আসতে রাকিব দুজনকে তুলে গাল ছুঁয়ে দিল। হাউ আর ইউ মাই লিটল অ্যাঞ্জেলস? দুজনে একসাথে তাকালো। নাউরিশা প্রতিহত করলো, ড্রয়িং করবে আঙ্কেল? হ্যাঁ, ড্রয়িং করবো। গুড। দুজনে একে কোলে তুলে সোফায় নিজের পাশে বসিয়ে দেয় রাকিব। নীরা পেঁয়াজুতে শেষ কামড় দিয়ে কৌতূহলে জিজ্ঞেস করে, আচ্ছা শোনো, তোমাদের মাম্মাম কী করছে? তাকে যে দেখছি না যে। নামিরা পেন্সিল দিয়ে খাতায় একটা গোল আঁকতে আঁকতে বলল, মাম্মাম লুম গোছাচ্ছে ফুপি। ওরে বাবা, ঘর গোছাচ্ছে আর মেয়েরা সেজন্য নিচে ছবি আঁকতে এসেছে। নামিরা খাতার উপর ঝুঁকে পড়ে গভীর মনোযোগ দিয়ে একটা প্রজাপতি আঁকার চেষ্টা করছে, আর নাউরিশা খুব যত্ন করে আঁকছে একটা বড়সড় ফুল। রং পেন্সিলের বাক্স থেকে একটা হলুদ পেন্সিল টেনে নিয়ে নাউরিশা বোনকে দেখিয়ে ফিসফিস হলো, নূর, ফ্লাউয়েতে এত দেই, ইয়েলো দিব। নামিরা গম্ভীর মুখে মাথা নাড়ল, নো, লেট দাও, পাতায় গ্রিন দিব। মাম্মা বুঝিছে, আমি বাতাস পিলাইদের ডানায় ইয়েলো রিয়াক দিব। রাকিব মুগ্ধ হয়ে খাতার পাতা দুটোর দিকে তাকিয়ে রইল। বাচ্চা দুটো পুতুল পুতুল আঙ্গুলের ছোঁয়া সেখানে ততক্ষণে রঙিন ছড়াতে ব্যস্ত। সে বিস্ময়ে চেপে রাখতে না পারল, নীরা, খেয়াল করছো ওদের দুজনের ব্রেন বয়সের তুলনায় অনেক সাবে? এতটুকু বয়সে অনেক সুন্দর আর চমৎকার কথা বলে। আবার দেখো কত মিষ্টি আছে। নীরা সোফায় হেলান দিয়ে ঠোঁটের কোণে গর্বের হাসি ফুটল। হবে না? বাবা মাকে দেখতে হবে না? দেখতে হবে না? তারা কাদের বাচ্চা? বাবা মা দুজনে বেরেনি, তারপর মা একজন পাক্কা আর্টিস্ট। ওদের দুজনকে দেখে নূর হঠাৎ করে বোঝার উপায় নেই কে নূর আর কে হুর। আমি প্রতিবারে ভীষণ কনফিউজ হয়ে যাই। নীরা হেসে বলল, কনফিউজ হওয়াটা স্বাভাবিক। আর এমনিতে ওদের ফেস কাটিং বাবা মা দুজনেই পেয়েছে। গায়ের রঙটা অবশ্য পুরোপুরি ভাবের, আর চোখ নাক পেয়েছে ভাইয়ের মতো। তবে ওরা একদম দেখতে হলো সূক্ষ্ম কিছুটা তফাৎ আছে। নূরের ডান গেলে ভাবির মতো মিষ্টি একটা টোল পড়ে। এই যে হাসলে তো পড়ে, কথা বলার সময় পড়ে। এটা দেখে খুব সহজে ওদের আলাদা করা যায়। এছাড়া বাড়ির লোক সারাক্ষণ দেখে তো, তাই এমনি আলাদা করতে পারে। কথা বলার ভঙ্গি, চলাচলা, ছোট ছোট বিষয়ে। রাইট। তার মধ্যে নিচে আসে প্রতিভা। তার পরনে হালকা মিষ্টি রঙের একটা সুতি শাড়ি, আঁচলে সূক্ষ্ম এমব্রয়ডারি কাজ করা, চুলগুলো অরেঞ্জভাবে পেঁচিয়ে একটা কাঠি গুজে রাখা। তারা প্রিন্সেস, কিন্তু অসম্ভব সুন্দর ছবি আঁকে প্রতিভা। তা তোর আর্ট স্কুলের খবর কি? প্রতিভা মৃদু হাসলো। তারপর বুকের উপর দুহাত আড়াআড়ি ভেবে সামান্য ভুরু কুচকে মজা ছিল বলল, তোকে আমি কতবার বলবো রাকিব, আমি তোর বউয়ের বড় ভাইয়ের বউ। অন্তত বাড়িতে এলে আমাকে একটু সম্মান দিয়ে ভাবি বলে ডাকবি। একই বছর স্টুডেন্ট হলো, বয়সে তোর চেয়ে আমি পাক্কা 2 বছর বড়। সেই হিসেবে তোর বরের ও আমার বড় ভাইয়ের মতো সম্মান পাওয়ার কথা। কিন্তু আমাকে তুমি করে বলতো, আর উল্টে আমি তোকে ভাই ডাকতাম। সুতরাং হিসাব ইকুয়াল ইকুয়াল। প্রতিভা নাক শিখল। আমার পর একদম ঠিক কাজ করছে। প্রতিভা এগিয়ে গিয়ে মেয়েদের ড্রয়িং খাতার উপর ঝুঁকলো। আদর মাখা গলা বলল, নাউরিশা আম্মু, এখানে একটু হালকা শেড দাও তো। আমার নামিয়ে শোনা প্রজাপতির ডানাটা অত সোজাসাপটা হয়? ডানাগুলো হালকা একটু খাঁজ কাটতে হয়। ওকে আম্মু।
এক্ষুনি দিচ্ছি। রাকিব শুধোলো, ওরা তো তোর একাডেমিতে যায়? আমার সাথে যায়। গুড জব। কয়েক মাস হলো প্রতিভা একটা আর্ট স্কুল খুলছে, প্রতিভাময়ী একাডেমি। প্রতি শুক্রবার বিকেলে একদল নানাকাটা শিশু রং তুলি জমা হয়। আর্ট স্কুলে প্রতিভা নিজের ভালো লাগা আর প্যাশন গড়ে তুলছে। ফারদিন ঘরে ঢুকে রাকিব দেখে চট করে হাত তুলে বলল, আসসালামু আলাইকুম রাকিব ভাই। আসসালামু আলাইকুম রাকিব ভাই, অবস্থা কেমন? রাকিব সোফায় একটু জায়গা ছেড়ে দিয়ে বলল, ওয়ালাইকুম সালাম। এই তো ভাই চলে যাচ্ছে। তা ফারদিন খবর কি? ফারদিন মস্ত বড় একটা দীর্ঘশ্বাস ফেলে সোফার এক কোণে ধপাস করে বসে পড়ল। দু হাতে মুখ ঘষে ছন্দ বিষণ্ণ গলায় বলল, আর খবর? আমার খবরের অবস্থা তো করুন। এই বাড়িতে চারপাশে তাকালে শুধু গোয়েন্দা আর অফিসার দেখি। একদিকে পুলিশের প্রতাপশালী ডিবি এসি গোয়েন্দা ভাবি যেন, অন্যদিকে ফরেন্সিক গোয়েন্দা বনজামি। সার্কেলে এত এত বড় বড় গোয়েন্দা ঘুরে বেড়াচ্ছে, অথচ আফসোস আমার সিঙ্গেল লাইফের একটা হিল্লে পর্যন্ত কেউ করে দিতে পারলো না। প্রতিভা ড্রয়িং খাতার উপর থেকে চোখ তুলে ভুরু কুচকাল। ঘটকগিরি করা কি ডিবি পুলিশের ডিউটির মধ্যে পড়ে ফারদিন? ভাবি যান তা পড়ে না, তবে দেবরের জন্য ঘটকালি করা জগতের সকল পাপীর নৈতিক দায়িত্ব আর কর্তব্যের মধ্যে পড়ে। তাহলে তো সিরিয়াস হতে হচ্ছে। আচ্ছা দেবরজি, বেশি না বিসিএস টিকলে তোমার জন্য উপঢৌকন হিসেবে লাল টুকটুকে বউ এনে দেবো। হ্যাপি? তাহলে মনে হয় না এই জীবনে আমার বিয়েটা হবে। বউ বিনে চুলগুলো আমার বাতাসে পাক ধরবে। একটু আগে ছোট ভাইয়ের সাথে ফোনে কথা শেষ করে মায়ের খবরাখবর নিয়ে ফোনটা নামিয়ে রান্নাঘরে এসে এলেন রেহেনুমা। বোনের শোক সকলে কাটিয়ে উঠতে পারল বুড়িমা সেই শোকে বিছানায় শয্যাশী। ছোট্ট মেয়েটির অকাল মৃত্যুর পর তিনি একেবারে ভেঙে পড়ছেন। এই পৃথিবীতে একজন মায়ের কাছে সন্তান চিরতরে হারিয়ে ফেলার চেয়ে বড় বেদনা আর কী বা হতে পারে। বয়সের ভারে নুয়ে পড়া জয়নাবারা হয়তো নিজের মৃত্যুকে এতটা ভয় পেতেন না যতটা এই শোকে তিলে তিলে ক্ষয়ে যাচ্ছেন। তবে এই অসুস্থ শরীর নিয়ে তিনি ইদানিং বাড়ি ছাড়া কোথাও যান না। জীবনে এই কটা দিন বাকি আছে, স্বামীর ভিড়েতে নিঃশ্বাসটুকু ত্যাগ করতে চান। রান্নাঘরের ভেতরটা এক মুহূর্তে একদম সরগরম। জামাই এসেছে বলে কথা। রেহানুমা রাতের খাবারের জন্য হরেক পদের আয়োজনে ব্যস্ত। হাত থামানোর জো নেই। তার সাথে সহকারী হিসেবে আছে প্রতিভা আর প্রভা। ঘরের রাত 9টা ছুঁইছি। রান্নাঘরে কাজ করতে গেলে প্রায় শেষ পর্যায়ে। রেহনুমা বেশ ছন্দে রুটি বেলে যাচ্ছেন আর প্রতিভা সেগুলো তাওয়ায় ফেলে ঝটপট হাতে সেঁকে নিচ্ছেন। রান্নাঘরে বিলাইয়ের মতো নিঃশব্দে প্রবেশ করলেন রামরিসা। এসে রেহনুমার গাড়ির পাশে দাঁড়িয়ে মিষ্টি আবদার জুড়ে দিলেন, দিদুন আমি লুটি বানাবো, প্লিজ দিদুন। ইত্তু বেশি না ইত্তু। হাত দিয়ে এতটুকুন দেখিয়ে দিল। রেহনুমা রুটি বেলা না থামিয়ে বলল, না না শোনো আপু, আমার এখন একদম জ্বালাবে না, তাড়াতাড়ি করছি এমনিতে আমার জামা কাপড় আঠা মেখে একাকার হয়ে গেছে। নারুষা গাল ফুলিয়ে চোখ দুটো গোল গোল করে তাকালো, ফের আল্লাহ দিছিল, প্লিজ দিদুন দাও না, অল্প গুলো গোলাপ আর লুটি হবে। রেহনুমা এবারও বারণ করতে যাচ্ছিল, তার মাঝখান থেকে প্রতিভা বলল, মা আটার ডো থেকে সামান্য একটু ছিঁড়ে দিন না ওকে। রেহনু কপাল কুচকে বলল, গায়ের জামা মেখে ময়লা করবে না, করুক, ক্ষতি কি? রেহনুমা হালকা বিরক্তি পোষাক করল, বলল, জামা নোংরা করে তোমারই তো কাজে ধকল পড়বে মা। তাছাড়া আটা ছড়িয়ে ঘর ময়লা হবে, তার চেয়ে বরং ওকে রুমে গিয়ে খেলনা নিয়ে খেলতে বলো। কত দামি দামি সব খেলনা কিনে রাখা আছে, সেগুলো নিয়ে খেলুক। তোমার মেয়েদের রান্নাঘরে আটা ঘাটার অভ্যাস আর না করলেও চলবে। প্রতিভা তাওয়ায় রুটি উল্টে দিয়ে ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি ফুটে বললেন, দামি দামি খেলনা তো শুধু খেলনা, কিন্তু আটা মাটি কিংবা পানি ছুঁয়ে নিজ হাতে কিছু বানানো, এসবের মধ্যে বাচ্চাদের হাতের আর মগজের আলাদা একটা এক্সারসাইজ কাজ করে। ব্রেন ডেভেলপমেন্ট খুব হয়। আর তাছাড়া জীবনে বেসিক কাজগুলো যদি খেলা চলে একটু একটু করে শিখে নেয় তাতে কোনো ক্ষতি নেই। ওকে আর কাজ করতে বলছি না, ও খেলা মানে মনে করেই শিখুক। আনন্দের সাথে যেটা শেখে ওটাতেই মন সবচেয়ে বেশি ভালো থাকে। প্রভাব বলে মাংস বাড়তে বাড়তে বোনের কথাটা শুনল। নিজেরা ছোট বোনের চিন্তা ভাবনার তফাৎ পরিমাণ। তবে মনে হলো প্রভাই ঠিক। রেহনুমার কথা বলেন না। আটার গোলাটা থেকে ছোট্ট একটা টুকরো নাউরিসার হাতে দিলেন। নাউরিসা মহা আনন্দে সেটা দুই হাতের তালে মাঝখানে নিয়ে ঘষে ঘষে গোল করার চেষ্টা করলো। তারপর দুই পুতুলের হাত দিয়ে সজোরে চ্যাপ্টা বানিয়ে ফেললো। চ্যাপ্টা বানিয়ে মায়ের সামনে হাত দুটো মেলে গর্বের সাথে বলল, মামা লুচি হয়েছে, এবার গরম গরম। প্রতিভা মেয়ের উৎসাহ দেখে একগাল হেসে বলে, কি চমৎকার হয়েছে, তবে এটা এখন থাক, বাতাসি খেলা একটু পর সেকে গরম করে দিবে।
আমি আগে উপরের কাজগুলো শেষ করো। ওকে ওকে। নারুষা খুদে পায়ে সোজা বাতাসের কাছে চলে গেল। বাতাসে সিঙ্কে রাখা কড়াই পরিষ্কার করছিল। খালা গরম করে দেবে তো? বাতাসে হাত ধুয়ে শাড়ির চুল মুছতে মুছতে ভেঙচি কেটে বলল, হ্যাঁ, তোমার বাপের খালা, তোমার মায়ের খালা, আবার ঘুরে ফিরে তোমাদের দু বোনের খালা, জোয়ান বুড়া গাধা হকগুলের খালা এই বাতাসি। একেবারে সরকারি খেলা হয়ে গেছে। প্রতিভা ঠোঁটে চাপা হাসি রেখে বলল, নারুশামু, বাতাসি খেলা তো তোমার দাদু হয়, কিন্তু দাদু তো বললে বাতাসি খেলা আবার নিজেকে বুড়ি ভেবে মন খারাপ করবে, তাই তোমরা বড় মুখে আপা বলে রাখো কেমন? নারুষে গম্ভীর মুখে বিজ্ঞের মতো ঘাড় নাড়ল। অমনি নারুষে গাল আজলা ধরে কপালে আদর করে বলল, ওরে আমার সোনা আপারে, আইসে, আমি এখন আগুন দিয়া করকরা রুটি বানাইতে দিতেছি। আপা, পাপা, তোমার মাম্মাম কত ভালো, তোমাকে একটুও বকা দেয় না, আর আমার মাম্মা আমাকে বকছে। পাপা নামিরা মুখখানা ভার করে লালচে ঠোঁট দুটো ফুলিয়ে বাবার কাছে অভিযোগ এসে বসলো, যেন দুনিয়ার সমস্ত অন্যায় কেবল তার উপর দিয়ে গেছে। নাজিব এক চিলতে হেসে হাঁটু গেড়ে বসে পড়ে সামনে, তারপর দু হাতে নামিনের তুলতুলে গাল দুটো ছুঁয়ে কোমল গেলে বলে, তাই তোমার মামা বকেছে তোমায় কেন বলো তো? নিশ্চয়ই কোনো রকম করছে, রাইট? নামিরে উত্তর দিল না। চিবুকটা বুকের সাথে ঠেকে এক মনে নিজের ছোট্ট জুতার টিপটা দেখতে লাগলো। নারুষা উপাস থেকে বাবার কাজ ঘেঁষে এক হাতে নাজিবের কাঁধে রেখে বলল, পাপা, নূর না দাদু ভাইয়ের চিস্তা ভেঙছে, তাই মাম্মাম নূরকে অল্প বকা দিছে। নামিয়ে ততক্ষণে বড় বড় চোখ করে বোনকে সাময়িক শত্রু বানিয়ে পাপার পরে দেখলো, নো পাপা, অল্প না, মাম্মাম এত এত বেশি বকছে। একটা বড় বেলজিয়াম চকলেটের ফ্লেভারে মেভেনপিক আইসক্রিম বোলের হাতে প্রবেশ করে প্রতিভা। মেয়ের কথা কানে যেতে সে বলে, বকবো না কি করব? তোমাকে সেই কখন থেকে বলেছিলাম রাত হয়েছে, রুমে চলো ঘুমাবে। কথা না শুনে তুমি দাদুর চশমা নিয়ে টানাটা কিছু বললাম ভাঙবে, ভেঙে গেল তো? নামিরা অমনি বাবার কাছে টি শার্ট খামচে ধরে মিনমিন সরল, পাপা, দাদুর জন্য নিউ চশমা এনে দিবে। ও পাপা। নামিরার নরম কপালে নিজের ঠোঁট ছুঁয়ে আদর করে বলল, দাদুর জন্য নিউ চশমা তো আনবো, তবে এই যে তোমার মাম্মাম যখন কোনো কথা বলে সেটা শোনো না কেন? বলে তো লিটিল অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, তাই না? বড়রা যখন কিছু কেয়ারফুলি করতে বলে সেটা সবসময় শুনতে হয়। এই যে চশমাটা ভাঙলো, এটা না মার্কেট থেকে নিউ কিনে ফেলা যাবে, কিন্তু বাই এনি চান্স যদি কখনো বড় ক্ষতি হয়, কিংবা ধরো আজ কাজ ফুটো হয়ে হাতে কেটে গেল, সো অলওয়েজ লিসেন টু ইউর মাম্মাম, ওকে আম্মু? নামিরা খুব বিজ্ঞের মতো মাথা নাড়ল, ওকে পাপা। মেয়ের ভার হয়ে যাওয়া মুখটা দেখে নাজিব এক ঝটকে নামিরাকে শূন্যে তুলে নিজের চওড়া বুকে ছাতিতে জড়িয়ে ধরল। তারপর মেয়ের মন ভালো করার প্রতিভার দিকে তাকিয়ে ছন্দ গাম্ভীর্য, শুনুন ম্যাম, আমার আম্মুরা যদি কখনো কোনো অকাম করে, আপনি কিন্তু অল্প করে বকবেন। এত বেশি বকা কিন্তু ডটার্সদের ফাদারের একদম পছন্দ নয়। প্রতিভা একগাল হেসে বলে, হয়েছে, আর প্রশ্রয় দিতে হবে না। নাউরি সেদিন মধ্যে একটা লম্বা হামি দিয়ে চোখ ডলতে দিল, মামা, আই অ্যাম ফিলিং স্লিপিং। প্রতিভা চকলেটের আইসক্রিম বোলটা এগিয়ে দিয়ে বলে, আইসক্রিম খাবে না? নাউরিসা মাথা নেড়ে না চালালো, তার ফুটফুটে চোখ দুটো তখন গাঢ় ঘুমের আবেশ। প্রতিভা নামিনের দিকে তাকে বলল, নূর আম্মি যান, আপনি খাবেন? মাহিন একটু আগে প্রিমিয়াম কোয়ালিটির এই আইসক্রিমটা এনেছে। দেখার পর নূর খাবো খাবো করছিল। মেয়ের মুখ ভার দেখে প্রতিভা নামিয়ারকে নাজিবের কোল থেকে নিজের কোলে তুলে নিয়ে বিছানায় বসলো, তারপর খাইয়ে দিল। পরপর 2-3 চামচ খাওয়ার পর কুটি কুটি দাঁতগুলো বের করে হেসে পেটে ছোট ছোট করে দুহাত চেপে ধরল নূর। আম্মিজান, আর খাবো না, টাম্মি ফুল হয়ে গেছে। বেশ, তাহলে এবার দুই আম্মিজান চটপট ওয়াশরুমে চলো, ব্রাশ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। বিছানায় পাশাপাশি শুয়ে আছে দুই বোন। ওদের পরনে আকাশি রঙের সুতি প্রিন্টেড নাইট স্যুট, তাতে ছোট ছোট শুভ্র তারার ছাপ। প্রতিভা আলগোছে উঠে সযত্নে ওদের গায়ে চাদরটা টেনে বুক পর্যন্ত টেনে দিল। তারপর পরম স্নেহে প্রথমে হুড়, তারপর নূরের কপালে নরম চুমু এঁকে দিল। দীর্ঘক্ষণ চেয়ে রইল ওদের নিষ্পাপ মুখের দিকে। মাতৃ সুখের এই আপার শান্তিটুকু পৃথিবীর কোনো পরিমাণ যন্ত্রের মাপা সম্ভব নয়। মেয়েদের নিষ্পাপ মুখের দিকে তাকালে প্রতিভা নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়। রাত 12টা। আকাশে এখন একফালি নীল জ্যোৎস্না ধুয়ে যাচ্ছে মির্জাবাড়ি আঙ্গিনে। বাতাসে গাছের পাতার মর্মর শব্দ। দূর থেকে ভেসে আসছে রাতের ঝিঝি পোকার সুর। চাঁদের স্নিগ্ধ নীল জ্যোৎস্না ঠিকরে পড়ছে ব্যালকনিতে। ব্যালকনির রেলিংয়ে ঠেকিয়ে এক মনে ফোন চালা চোখ পড়েছে নাজিব। তার পরনে নেভি ব্লু
টি শার্ট আর ছাই রঙা ট্রাউজার। ক্ষুরধার আর্মি কাটিং চুলগুলো দুপাশে কপালে লেপটে গেছে। খোঁজা খোঁজা দাড়ি, কেনা তামাটে মুখটায় জ্যোৎস্না মিহি আলো পড়ে আকর্ষণীয় লাগছে। প্রতিভা আইসক্রিমের বোলটা হাতে নিয়ে নাজিবের মুখের দিকে এক পলক চেয়ে পাশাপাশি দাঁড়ালো রেলিং এসে। এক চামচ মুখে পুরে তৃপ্তির একটা নিঃশ্বাস ফেলতে নাজিব আর চোখে চাইল। আমার লিটিল অ্যাঞ্জেলা ঘুমলো। তারপর হাতের বাটিটা নাজিবের দিকে বাড়ি ফের বলল, খাবেন নাকি? খাইয়ে দাও। প্রতিভা ফুরুকুচকে তাকালো। 2 সেকেন্ড দুখানেক ভাতে মিষ্টি মুখ করে টেনে এক চামচ আইসক্রিম তুলে নাজিবের ঠোঁটের কাছে ধরল। নাজিব সেটা মুখে নেয়। দুজনে এটা ওটা নিয়ে টুকটাক কথা বলতে থাকে। প্রতিভা নিজে খাওয়া ফাঁকে ফাঁকে নাজিবকে খাইয়ে দেয়। ফোনটা পকেটে গুঁজে আচমকা দীর্ঘ সুগঠিত শরীরটা নিয়ে প্রতিভার পাশাপাশি এসে দাঁড়ায় নাজিব। প্রতিভার কোমরের দুপাশে রেলিংয়ের দুধারে রেখে তাকে পুরোপুরি নিজের বাঁধনে বন্দি করে রেখে সামান্য ঝুঁকে সমীহীন কণ্ঠে বলে, এভাবে চামচ খেয়ে আইসক্রিমের রিয়েল টেস্টটা ঠিক পেলাম না গোয়েন্দা ম্যাডাম। ভাবছি এবার একদম প্রপার ওয়েতে টেস্ট রিড নেব। প্রতিভা কিছু বলার আগে নাজিব তার উষ্ণ ঠোঁট দুটো দিয়ে প্রতিভার আইসক্রিম মাখা স্নিগ্ধ মিনিট খানেক পর পর গভীর আবেগঘন সেই পরমার প্রতিভাকে আলতো করে মুক্ত করলো। নিজের বুড়ো আঙ্গুল দিয়ে ঠোঁটের কোণ মুছে দিয়ে মুখে এক চিলতে মুগ্ধতার হাসি ফুটালো নাজিব। প্রতিভা এক হাতে নাজিবের কপালে এসে পড়া চুলগুলো সরিয়ে দিয়ে চোখে দুষ্টুমি ঝিলিক তুলে মুচকে এসে বলল, তাই এবার কেমন টেস্ট পেলেন মেজর সাহেব? নাজিবের এক মুহূর্ত সময় নষ্ট করলো না। এক হাত দিয়ে প্রতিভার মেয়েদিন কোমর পেঁচিয়ে ওকে একদম নিজের বুকের কাছাকাছি টেনে এলো। প্রতিভা চোখের দিকে গভীর চাহনি চেয়ে শীতল কণ্ঠে বলল, বেলজিয়ামের চকলেট আইসক্রিমের সাথে প্রতিভার নাম মিশলে টেস্টটা কেমন হতে পারে তা তো তোমার জানার কথা গোয়েন্দা ম্যাডাম। চকলেট চেয়ে মিষ্টান্ন তো সেখানে বেশি। আর টেস্ট নিয়ে কোনো সন্দেহ থাকবে না। তবে সত্যি বলতে কি, পুরো দুনিয়া একপাশে আর সারাদিনের এক্সেপ্ট ফিলিংসের পর তোমার ওই পরষ্টটুকু অন্য পাশে। রেলিংয়ের উপর আইসক্রিমের বোলটা রেখে দুহাত বাড়িয়ে নাজিবের গলাটা আলতো করে জড়িয়ে ধরে প্রতিভা। তারপর আচমকা প্রশ্ন করে, আচ্ছা মেজর সাহেব, আপনাকে যদি এখন জীবন সম্পর্কে কিছু জিজ্ঞাসা করায়, জীবন শব্দটার মানে আপনার কাছে ঠিক কী, তাহলে কি বলবেন শুনি? লাইফে তুমি আসার আগে জীবন মানে কেবল শৃঙ্খলা, কঠোর নিয়ম আর কিছু দায়িত্ব। এখন সুন্দর একটা পরিপাটি পরিবার হয় একটা মানুষের কাছে জীবন মানে শুধু তুমি আর আমাদের এই ছোট্ট তুলতুলে সন্তানকে ঘিরে থাকা এক ভালোবাসার নীলকানন, যেখানে খুঁজে পাই আমি এক মানসিক প্রশান্তি। নাজিব বুকের উপর মাথাটা রেখে প্রতিবার ঠোঁটের কোণে প্রাপ্তির হাসি নিয়ে অস্ফুট স্বরে বলে, ইউনো নাজিব, একটা মেয়ের লাইফে পারফেক্টলি হ্যাপি অ্যান্ড পিসফুল থাকার জন্য খুব কিছু প্রয়োজন হয় না। স্ট্রং পার্সোনালিটি অ্যান্ড ইনকেপেবল মরালিটি ঘেরা নাজিব সরফরাজের মতো একজন লয়ার আর কেয়ারিং হাজবেন্ড যথেষ্ট, যেটা আমি পেয়েছি আপনার প্রশস্ত মুখে। আমার জীবনের সবচেয়ে সেফেস্ট প্লেস, আমরা অল টাইম কমফোর্ট জোন। আপনি আমার পরম শান্তি মেজর সাহেব। কৃষ্ণপক্ষের ছায়া একদম। দ্বিতীয় সিজনটাও শেষ। এখন নতুন গল্প নিয়ে আসবো, সাথে তো সাজের মায়ার কলঙ্কের কারুকার্য, ওই দুটো গল্প যেহেতু রানিং গল্প শুরু করছিলাম, রাইটার না দিলে আমার কিছু করার নেই। প্লিজ আমি ওই দুটো গল্প শেষ করবো, শুধু চ্যানেলের সাথে থাকবেন। আর একটা নতুন গল্প নিয়ে আসবো কালকে।